FM. The night comes alive with Grameenphone. ওখানে মেহমান থাকা অবস্থায় আমাদের খাওয়া দাওয়া দেরিতে হয়। তো আম্মু হচ্ছে প্রেশারের রোগী, যে আম্মুর কাছে খাওয়া দাওয়ার পরে যখন আম্মুর প্রেশারের ওষুধ দেখতেছে, প্রেশারের ওষুধ আনেনি। তো এমত অবস্থায় আমাকে ফোন করে আম্মু বলতেছে যে আম্মুর প্রেশারের ওষুধ নেই। তো আমি বলতেছি এত সমস্যা নাই, আমি গিয়ে আপনাকে ওষুধ দিয়ে আসবো আর কি। তো আম্মু বলছে আসার দরকার নাই, আমি কালকে চলে আসবো। আম্মু বলছে সমস্যা নাই। তো আম্মু আমাকে যখন আমি নতুন মাদ্রাসায় উঠেছিলাম তখন আম্মু আমাকে একটা নতুন সাইকেল নিয়ে দিয়েছিল। তো আমি বলতেছি আমার সাইকেল আছে, আমি চলে যেতে পারবো। তো আমার কিছু বলে নেই। তো আমি আমার সাইকেল বের করে আমি জলদি করে রওনা দিই। টাইমটা তখন আনুমানিক 11:30 12টা। তো আমি আমার সাইকেল নিয়ে আমি রওনা দিয়েছি। রওনা দেওয়ার পরে ওখানে ধরেন আপনি 2 কিলোমিটার পার হওয়ার পরে ওখানে বাড়িতে যাওয়ার আগে করে 2টা রাস্তা আছে। একটা শর্টকাট রাস্তা, আরটা হচ্ছে দূরে ভিতরে বাড়ি দিয়ে। যেটা শর্টকাট রোড সেটা হচ্ছে আপনার নদীর পার ঘেঁষে একদম আরসি ঢালাই করা রাস্তা। আর যেটা একটু দূরে এটা হচ্ছে বাড়ির ভেতর দিক দিয়ে একদম ভেতরে ফুফির বাসায় যায়। তো আমি যাওয়ার সময় বাড়ি ভেতরটা দিয়ে গেছি। তো বাড়ি ভেতরটা যাওয়ার পরে ওইখানে দেখতেছি অনেক ভাঙাচোরা রাস্তাটা। আচ্ছা, অনেক কষ্ট করে পৌঁছালাম ওইখানে, মানে প্রচুর ভাঙা। তো কষ্ট করে পৌঁছানোর পরে আল্লাহর রহমতে আমার কোনো কিছুই হয়নি তখন। তো আমি আম্মুকে ওষুধগুলো দিয়ে আসলাম। আম্মুরা আমাকে অনেক জোরাজোরি করছে এখানে থেকে যাওয়ার জন্য। তো অনেক টানাটানি করছিল, বলছে এত রাত হয়েছে কেন, কি জন্য বের হতো, এমনি এখানে প্রবলেম চলতেছে, যাওয়ার কোনো দরকার নাই। তো আমি বলতেছি আমার সমস্যা না, আমি চলে যেতে পারবো। তো ওই যে বললাম না নতুন সাইকেল। তো এখন আমি তড়িঘড়ি করে বেরিয়ে যেতেছি। আমি বলছি এরকম তো যাওয়া ভালো না, তুই যাস না, আমার অনেক বকাঝকা করতেছে। তা আমি বলছি আমি চলে যাব, সমস্যা নেই। তো আমি ওখান থেকে রওনা দিয়ে দিলাম। তো রওনা দেওয়ার পরে ওখানে ছোট্ট একটা বাজার আছে, ছোট্ট বাজার মানে 5-6টা সমন্বয়ে দোকান সমন্বয়ে মানে বাজার, ছোট্ট একটা বাজার। তো ওখান থেকে আমি বাজারটা ক্রস করার পরে দেখেছি একটা ভ্যান গাড়ি, ওই যে টিনের যেগুলা পাউরুটি রুটি যেগুলো সাপ্লাই করে ওইরকম একটা। আমি তো একটা কথা বলতে ভুলে গেছিলাম। ওখানে একটা ওষুধ দোকান ছিল যেটা 8:30-9:30টার দিকে বন্ধ করে দেয়। ছোটোখাটো দোকান, সেটাতে তেমন কিছু পাওয়া যায় না। বেসিক যেগুলো গ্যাস্ট্রিকের ওষুধ, মাথা ব্যথার ওষুধ, বেসিক জিনিসগুলো পাওয়া যায়। আচ্ছা, যাই হোক। তো আমি ওখান থেকে রওনা দিয়েছি, তখন দেখতেছি একটা ভ্যান গাড়ি ওই যে পাউরুটি যেগুলো সাপ্লাই করে বলছিলাম। তো এখন আমি ক্রস হওয়ার সময় ওনার সাথে কথা বলছিলাম, আমার কি অবস্থা এত রাতে। আমি এখন আমার দিকে একটা কোম্পানি আছে, কোম্পানির ওখানে নিয়ে জিনিসও দিয়ে আসছি, টাকা নিয়ে আসছি কোম্পানির। তো আমি বলছি এত রাতে গিয়ে। তো বলছে কোম্পানির টাকা নিয়ে, মানে কোম্পানি থেকে টাকা নিতে গেছে। তো আমি কথা বলার এক পর্যায়ে বলতেছি আমার তো লেট হয়ে যাবে, আস্তে আস্তে চালাইতেছে। তো আমি কি করছি, জোরে টান দিয়ে যাওয়ার সময় ট্যাগের মধ্যে ওই যে 2টা রাস্তা বলেছিলাম আমি। সো 2টা রাস্তার মধ্যে আমি চুজ করছি হচ্ছে একদম শর্টকাট রোডটা, যেটা নদীর পাশ দিয়ে। তো এখন আমি যে নদীর পাশ দিয়ে রাস্তাটা আমি এখন চুজ করছি, আমি ওই রাস্তাটা দিয়ে এগোতে লাগলাম। তো যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে ওখানে একটা বাঁক আছে, যেটা তিন নদীর মাথা বলে। 3 নদীর মাথায় হচ্ছে বেসিক্যালি জায়গাটার নাম হচ্ছে উত্তর মেখল। আমি আসলে ফার্স্ট টাইম আপনাকে ঘটনা দিচ্ছি, যার কারণে আমার এদিক ওদিক হতে পারে। তো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর কি। তো আমি যাওয়ার পরে ওখানে যে বাঁক আছে, 3 নদীর মাথা বলে ওইটা বাঁক। তো বাঁকের আগে করে আমি আমার কাছে তখন ফোন 1200 একটা ফোন ছিল, যেটা ফ্ল্যাশ লাইট ছিল, একদম মোটামুটি দেখা যায় আর কি। তো একটু চাঁদ রাত ছিল। তো আমি কিছু দূর এগোনোর পরে দেখতেছি একটা ছোট ছেলে, 8 বছর বয়স হবে। তো ছেলেটা হাঁটতেছে, মানে রাস্তার এক কিনার ঘেসে হাঁটতেছে। তো ছেলেটারে আমি দেখার পর আমি ডাক দিচ্ছি, আমি বলতেছি কি রে বাবু, তুমি কোথায় যাচ্ছ, এত রাতে কি করতেছো এখানে? তো
তো আমার মাথায় এটা কাজ করতেছিল যে হয়তো বাড়িতে আসছে বা মেহমান আসছে, বের হয়ে গেছে বা কোনো একটা বিপদে আছে। তো আমার মাথায় তো কাজ করেনি প্রথমে। তো আমি জিজ্ঞেস করতেছি যে ভাইয়া, বাবু তুমি কোথেকে আসছো ভাইয়া, তুমি কি করতেছো এত রাতে, এখানে কি? ও আরেকটা কথা, আমার তখন মাথায় ছিল না যে ওই রাস্তাটার আশেপাশে কোনো বাড়িঘরও ছিল না। এখনো অবশ্যই বাড়িঘর আস্তে আস্তে হয়েছে, তো তখন বাড়িঘর এটা মাথায় ছিল না প্রথমে। তো আমি মনে করছি কোনো বিপদে আপদে পড়ছে, ওইরকম আর কি। আর ওখানে বাঁকের ওইদিকে প্রতি বছর একটা দুইটা ছেলে বারবার নিখোঁজ হয়ে যায়। ওখানে নিখোঁজ হয়ে যাওয়ার পরে ছেলেটাকে মানে অনেক একদম ফুলে যাওয়ার পরে ছেলেটাকে খুঁজে পায় আর কি। ওখানে মানে বছরে দু একটা ছেলে ওখানে নিয়ে থাকে, মানে ওইটা সবার মুখে মুখে থাকে বা আমরা দেখছি যে এরকম। তো ছেলেটা দেখছি দাঁড়াইতেছে না, আমি ওই ছেলেটার পেছনে এখনো। তো আমি ছেলেটাকে ডাক দিয়ে বারবার বলতেছি, ছেলেটা আমার কথা আনসার দিচ্ছে না। তো আমি এক পর্যায়ে সাইকেলটা ওখানে রেখে স্ট্যান্ড করে আমি ছেলেটার দিকে এগোচ্ছিলাম। ছেলেটা সেম গতিতে হাঁটতেছে। তো এক পর্যায়ে আমি যখন ছেলেটা, আমি ডাক দিচ্ছি কথা শুনতেছে না, তো আমি এই ভাই কোথায় যাচ্ছ বলে আমি ঘাড়ে হাত দিছি। তখন আমি ঘাড়ে হাত দেওয়ার পরে বিশ্বাস করবেন রাসেল ভাই, মানে দেখতেছি শরীরটা পুরোপুরি মানে ঠান্ডা। আমরা ফ্রিজের থেকে যখন আমরা কোনো ডিপ ফ্রিজের থেকে যদি কিছু বাইর করি, মানে যেরকম ঠান্ডা, মাছ মাংস কিছু বের করলে যেভাবে ঠান্ডা যেরকম, সো ওই রকম ঠান্ডা। তো আমি ওভাবে হাত দেওয়ার পরে দেখতেছি শরীর ভিজে যায়, একদম ঠান্ডা। তো আমি মানে ঠান্ডা হওয়ার পর আমি হঠাৎ করে মানে আমার মানে কি বলে, আমার শরীরের মধ্যে একটা ঠান্ডা একটা স্রোত বয়ে গেছে পুরো, আমি বলতে গেলে। তো হঠাৎ করে আমি মানে সেন্সে কাজ করতেছে না। তো আমি যখন গাড়ে হাত দিছি, হাত দেওয়ার মানে 5-6 সেকেন্ডের পরে যখন মানে আমি এটা আস্তে আস্তে সেন্সে আনতেছি, তখন দেখতেছি ছেলেটা মানে বডিটার সামনে জাস্ট ওর মাথা যেটা আছে ওটা আমার দিকে জাস্ট হঠাৎ করে ঠাস করে টান করে ফেলে। তো আমি ওইটা দেখে মানে আমি টান নেওয়ার পরে আমার মাথা তো আকাশ ভেঙে পড়ছে। আমি দেখতেছি ও হঠাৎ, আমি যখন আমার ওর চোখের দিকে আমার চোখ গেছে, আমি দেখতেছি ওর চোখের রাজা যেটা আমাদের কালো আছে, ওই চোখ দুটা ও পিচ্ছিদের খেলনা আছে না, ওই লেজার লাইট যেগুলো আছে, ওরকম লাল ঝকঝক করতেছে। মানে আমার দিকে একটা মানে রাগি মোড়ে তাকাইতেছে, রাগি মানে মানে এরকম টাইপের, মানে আমার মানে অনেক বড় ক্ষতি করে ফেলছে আমি, মানে আমার দিকে এমনভাবে তাকাইতেছে। মানে বডিটার সামনে জাস্ট মাথাটা হঠাৎ করে টান করে ফেলছে, সোজা বডির সামনে আছে। দেখে আমি জাস্ট আমার হাত পা আমি কিছু নাড়াতে পারতেছি না, আমার হাত ওই রকমই আছে। আমি জাস্ট এক পায়ে এগোতে পারতেছি না, আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোতেছিল না। তো আমি জাস্ট আল্লাহ ধরে আমি জাস্ট সোজা আমি পিছন দিকে দৌড় দিছি। ইয়া আল্লাহ কি দেখছি বলে আমি পিছনে দৌড় দিছি। আল্লাহ বলে দৌড়াইতে আসি, মানে আশেপাশে কিছু দেখতেছি না, পেছন দিক দিয়ে দৌড় দিছি, যেদিক দিয়ে মানে ফুফুর বাসা ওই দিক দিয়ে দৌড় দিছি আমি। তো দৌড়াতে দেখতেছি আমার আশেপাশে আপনার যে গাছপালা যেগুলো আছে সব কিছু মানে ভেঙে চুরে তছনছ হয়ে যাওয়ার মতো অবস্থা। তো আমি যেভাবে দৌড়াইতেছি দেখতেছি আমাদের মানে পিছন দিক থেকে আমাদের রিলেটিভদের মতো, মানে কি আমার চাচাতো ভাই আছে, আমার মামাতো ভাই আছে, মানে ওদের আমি গলা শুনতেছি, আমার লাগতেছে আমার রিলেটিভ আমাকে ডাকতেছে পিছন দিক থেকে। তো আমি ছোটকাল থেকে শুনছি এরকম অবস্থায় আমার পিছন দিকে না তাকানোর ভালো। তো আমি আল্লাহ বলে আমি পিছন দিকে দৌড় দিছি। তো দৌড়াতে এক পর্যায়ে আমার সেন্সে কাজ করতেছে না, আমার মনে হয় আমার সেন্স জ্ঞান হারাবার অবস্থা। তখন আমি প্রায় এই রাস্তা যে দুইটা শুরু হয় ওই রাস্তা প্রায় ওখানে পৌঁছে যাই, মানে একটু আমার সেন্সে কাজ করতেছে। আমি দূরে দেখতেছি আমার ভ্যান গাড়িটা আসতেছে ওই দিক থেকে। তো আমি ওখানে গিয়ে আমি হঠাৎ করে পড়ে যাই। তো আমার তখনও সেন্স ছিল, আল্লাহর রহমত তখনও সেন্স ছিল। তো আমি ওখানে গিয়ে মানে আর কাজ করতেছি না, আমি হঠাৎ করে ওখানে পড়ে গেছি। তো পড়ে যাওয়ার পরে ভ্যান গাড়িওয়ালা ও থামে বলতেছে কি হয়েছে, কি সমস্যা হয়েছে এরকম। পরে তো কি করছে, ভেতর থেকে গাড়ির ভেতর থেকে পানি বের করে আমাকে পানি খাইয়ে দিছে। পানি খাইয়ে দেওয়ার পরে আমার চোখে মুখে পানি দিতেছিল। তো আমার যখন পুরোপুরি সেন্স আসছে, তো আমি বলতেছি ভাইয়া আমার এরকম ঘটনা ঘটছে, এরকম। তো
আমি ওখান থেকে আমার সাইকেল ফেলে চলে আসছি দৌড় দিয়ে, ওকে সাইকেল ওইখানে আছে। তো আমি বলতেছি আমি এরকম তো বলছে যে তুমি কি পাগল হইছো, এখানে এমনি এখানে প্রবলেম, নদীর পারে ওই সাইডে রাস্তাটা এমনি খারাপ, ওখানে কি জন্য গেছি, আমার বকাঝকা করতেছে। তো আমি বলতেছি ভাইয়া শর্টকাট তো, আর এই দিক দিয়ে রাস্তা ভাঙা যায়, আমি এই দিক দিয়ে চলে যাইতেছিলাম। তো বলতেছে যে সাইকেল কোথায়, আমি বলছি সাইকেল আমি ওখানে ফেলে চলে আসছি। তো বলছে আচ্ছা আসো আমার সাথে। তো উনি কি করছে, পকেট থেকে একটা সিগারেট নিয়ে সিগারেট জ্বালাইছে। সিগারেট ধরানোর পরে ওনার সাথে গেছি ওখানে, মানে ওখান থেকে আমার সাইকেলটা নিয়ে জাস্ট আমি বাড়ির ভেতর রাস্তা দিয়ে মানে যেটা বাড়ির ভেতর দিয়ে রাস্তা যায় ওই দিক দিয়ে ওনার সাথে চলে গেছি। তো উনি আমাকে বাড়ি পর্যন্ত দিয়ে আসছে, ওখানে আমার বাড়ির রাস্তা পর্যন্ত দিয়ে আসছে। তো বাড়িতে যাওয়ার পরে আমি বাসায় ঢোকানোর পরে জিজ্ঞেস করতেছে আমার গায়ে ময়লা কেন। তো আমি বলতেছি যে আমার কিছু হয় নাই, আমি এখানে পরে গেছিলাম এখানে গাড়ি নিয়ে। তো আমি বাসায় কাউকে বলিনি। তো এরপরের দিন আমার জ্বর আসছিল, ভালোই জ্বর আসছিল। তো আমি আব্বা আমাকে এসে বলতেছে কি হয়েছে। তো তারপর আমি আব্বা আম্মুদের বলছি যে এরকম। তো আমাকে বকাঝকা করতেছে আর কি, ওই রুটটা দিয়ে কি জন্য গেছি এরকম। তো রাসেল ভাই এই হচ্ছে আমার ঘটনা। তো আমার লাইফের ফার্স্ট টাইম আমি চাইছিলাম আমার বুথের মধ্যে আমার ঘটনাটা শেয়ার করব। তো শেয়ার করব বলে শেয়ার করা হয়নি। তো আমার চট্টগ্রাম থেকে ওখানে কি আমার ঘটনাটা শেয়ার করা পসিবল না, যার কারণে আমি অডিও করে ভয়েস করে পাঠাইতেছি ওখানে। আমার ঘটনাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর আমার সামনে আমার অনেক ঘটনা আছে, আমার আব্বুর কিছু হারহিম করা কিছু ঘটনা আছে, এগুলায় আপনাকে পাঠানোর জন্য উৎসাহ পাবো। তো এইটাই আশা রাখতেছি। তো আমার একটা সাজেশন আছে, কখনো শর্টকাট রাতের মধ্যে কোনো খারাপ জায়গায় শর্টকাট রাস্তাটা না যাওয়াই ভালো, ওটা ইগনোর করা ভালো। সো আমার এই কথাটাই বলার ছিল। তো আমার ঘটনাটা এতটুকুই। তো আমি আশা করতেছি রাসেল ভাই আপনি এবং আপনাদের লিসেনাররা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আমার আজকের ঘটনা শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আর অডিও ক্লিপের সবচেয়ে বড় মজাটা যেটা আমার লাগে সেটা হচ্ছে যে যারা ঘটনা বলছেন এখানে কেউ মধ্যস্থতাকারী কেউ থাকেন না, সুতরাং যিনি ঘটনা পাঠাচ্ছেন তিনিই বলছেন। সুতরাং সন্দেহের অবকাশ থাকার কোনো ধরনের কিন্তু কোনো কারণ এখানে নেই। সুতরাং আপনারা যারা ঘটনা বলতে চান, আমাদেরকে পাঠাতে চান, যারা লিখে পাঠান তারাও জানেন যে আমি যেভাবে আপনারা লিখে পাঠান সেভাবেই পড়ি। আমার খালি ভয় লাগে যেটা, যে আপনি যেভাবে লিখেছেন সেটা যদি আমি নতুনভাবে আবার বলার চেষ্টা করি, নতুন আঙ্গিকে বলার চেষ্টা করি বা নিজে বলার চেষ্টা করি, তাহলে হয়তো জিনিসটা অতটা অরিজিনাল থাকবে না। যার কারণে আমি নিজে পড়ি এবং আমি চাই যারা আমাদের ঘটনা পাঠান তারাও বেশিরভাগ ক্ষেত্রেই ঘটনাগুলো মুখে বলে ফেলুন, তাহলে খুব ভালো হয়। যাই হোক, আমার কাছে মনে হয় যে খুব সহজ একটা পদ্ধতি। আপনার মোবাইল ফোন তো আপনার হাতেই রয়েছে, রেকর্ড করে পাঠিয়ে দিন। আপনারা যেটা বলবেন সেটাই আমাদের সবচাইতে বড় মানে কি বলবো প্রেরণা, এবং আপনারা যেটা বলবেন সেটাই চলবে। কারণ আপনি যেটা বলছেন সেটা যেভাবেই বলেন না কেন, সেই ঘটনাটা একটা প্রাণ আছে, সেই ঘটনাটা যে সত্যি সেটা সবাই উপলব্ধি করতে পারছে সরাসরি আপনার কণ্ঠস্বর মাধ্যমে যখন শুনছে। সুতরাং আপনি একজনকে ঘটনা শেয়ার করলেন, তিনি তার ভঙ্গিমায় নতুন করে স্টোরিটি বললেন, না আমি সেই ধরনের ঘটনা বলতে চাই না, আসলে এখনো পর্যন্ত সেই ধরনের ঘটনা স্থান দেয়নি, এখনো আর আমার ভবিষ্যতেও দেওয়ার ইচ্ছা নেই। তো যাই হোক, আমার সাথে থাকুন এবং আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাকে শুনবেন। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি ভালো আছেন, কারণ আপনি ভালো দলেই থাকেন। আমি অনেকদিন ধরেই ভূত.com-এ আমার কিছু ঘটনা শেয়ার করতে চাচ্ছিলাম, আর আমার শারীরিক অসুস্থতার কারণে আমি স্টুডিওতে এসে ঘটনাটা শেয়ার করতে পারছি না বলে আমি এই অডিও ক্লিপটা পাঠাচ্ছি।
আমি আমার নামটা স্কিপ করেই যাচ্ছি, আমি মিরপুর থেকে বলছি। তো ঘটনাটা ঘটে মূলত 2018 সালে। তখন আমি আমার শারীরিক অসুস্থতার কারণে ইন্ডিয়াতে একটা ট্রিটমেন্ট নিতে যাই। তো সেখানে মূলত কোন জায়গায় গিয়েছিলাম সেটাও আমি স্কিপ করে যাচ্ছি। তো আমার মূলত ঘটনাটা ঘটে আমি যে গেস্ট হাউসে উঠেছিলাম সেখানে। তো সেটার পাশে খুব নামকরা একটা হসপিটাল ছিল। তো আমি তখন গরম ছিল বিধায়, আর আমার ছোট বাচ্চা ছিল, সে ওখানে যে আসলে সেরকম সেরকম পারিপার্শ্বিক অবস্থা ছিল না যে তাকে, আর আমি অসুস্থও ছিলাম, তাকে যে সময় দিব যে ঘোরানোর, সেই জন্য আমি 5 তলা উপরে একটা রুম নিয়েছিলাম যাতে ছাদটা খোলামেলা ছিল, সে খেলাধুলা করতে পারে। যাই হোক, আমি মূল ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা ঘটে আমি সেখানে ছিলাম প্রায় 1 মাস, তার ভিতরে 15 ডেজ যখন ওভার হয়, ঘটনা ঘটে সেদিন রাতে। তো আমি এবং আমার হাজবেন্ড এবং আমার ছোট মেয়ে আমরা একটা রুম নিয়েছিলাম, ঘুমাচ্ছিলাম। তো আমি আবার সেখানে আশেপাশে মসজিদ ছিল না বিধায় আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখতাম নামাজ পড়ার জন্য। তো আমি তাহাজ্জুদ নামাজটাও রেগুলারলি পড়তাম। তো আমি রাত 3টার দিকে একটা অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। তো যাই হোক, তারপরে আমার অনেক সময় ঘুম ভেঙে যেত, যে মনে হতো যে আমি কি অ্যালার্ম শুনলাম কি শুনলাম না, নামাজটা আদায় করতে হবে। তো যাই হোক, সেদিন ঠিক 2:45 এমন টাইমে হঠাৎ করে আমার যে রুমে আমরা ছিলাম সেই রুমে দরজাটা এত জোরে ধাক্কা মেরেছিল কেউ, মানে মনে হচ্ছিল দরজাটা ভেঙে যাবে। তারপর আমার ঘুম ভেঙে গেল। তো আমি যখন 2বার শব্দ শুনতে পেলাম যে আমাকে আমার হাজবেন্ড ভয়েস দিয়ে আমাকে ডাকছে, তো আমি তখন বুঝতে পারিনি যে আসলে আমার হাজবেন্ড ডাকছে কি আসলে কি হচ্ছে। তো আমি জাস্ট আমার বায়ের দিকে তাকালাম, দেখলাম আমার হাজবেন্ড, আমার মেয়ে ঘুমিয়ে আছে, তার ওই সাইডে আমার হাজবেন্ড ঘুমাচ্ছে। তো আমি ভাবলাম যে সে তো ঘুমাচ্ছে, তাহলে আমাকে ডাকছেটাকে। তো আমি কিছু ভেবে না নিয়ে একটু উঠে বসলাম। উঠে বসার পরে দেখলাম যে আমার পায়ের উপরে কেমন 2টো আঁচড়ের মতো, ডিপলি 2টো আঁচড়। তো আঁচড় দুটো নর্মালি যেমন মনে হয় যে না, আমি আগের দিনও এরকম কোনো আঁচড় বা কোনো কিছুর সাথে ব্যথা পাইনি, বা আমার হাতে নখও ছিল না যে না আমি হয়তো কোনো ভাবে অসঙ্গতভাবে আমার আঁচড় লেগে গিয়েছে নখ দিয়ে, বা সেরকম কিছু হয়নি। তো এতটাই ডিপ যে মনে হয় কিছু ধারালো কোনো কিছু দিয়ে আমার 2টো পায়ে কেউ মানে কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তারপর সকালবেলা দেখলাম যে সেই 2টি আঁচড় মানে আরো ডিপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে রক্ত বের হয়ে আসবে এরকম কিছু। যাই হোক, আমি ঘটনাটা আর আমার হাজবেন্ডকে শেয়ার করতে পারলাম না, কারণ হচ্ছে যে আমাদের ওই গেস্ট হাউসে আরো থাকতে হবে আমার ট্রিটমেন্টের জন্য। তো সেটাকে আমি স্কিপ করে গেলাম মোটামুটি আমার হাজবেন্ডের কাছে। আমি পরবর্তীতে তো ওখানে ছিলাম এবং ট্রিটমেন্ট নিচ্ছিলাম। তো আমাকে মাঝে মাঝে আমার যে রুম ক্লিন করতে আসতো একটা মেয়ে, সে প্রায় আমাকে কিছু না কিছু হয়তো বলতো যে দিদি আপনি এটা করবেন ওটা করবেন, মানে আমাকে হয়তো মানে আমাকে ভালো থাকার পরামর্শ দিত। আর আমার এমন একটা বাংলাদেশ থেকে এমন একটা সিচুয়েশনে গিয়েছিলাম যে বাংলাদেশে ডক্টর দিয়েছিল যে আমার ক্যান্সার। তা যাই হোক, আল্লাহর রহমত ওখানে যে আমি ট্রিটমেন্ট নেওয়ার পর আমি জানতে পারলাম যে ওরকম কিছুই না। আমি তখন একটা মেন্টালি ডিপ্রেসডে ছিলাম দেখে ওর কথাগুলো আমি শুনতাম, এবং ও বলতো দিদি এভাবে করলে আপনার ভালো ফিল করবেন। তা আমি ভাবতাম যে রুম ক্লিন করে একটা মেয়ে কিভাবে জানে যে এত কিছু। তো আমি এটা ভাবতাম হয়তো পাশে হসপিটাল আছে, তো হয়তো বা ওই হসপিটাল বা এখানে ডেইলি অনেক ম্যাক্সিমামই রুমগুলোতে পেশেন্টরাই আসতো, কারণ যেহেতু আশেপাশে অনেক হসপিটাল ছিল। তো আমি ওকে এইভাবেই নিয়েছি যে হ্যাঁ হইতে পারে যে সে হয়তো সেই কারণেই জানে যে কোন পেশেন্টকে কিভাবে কি বলতে হয় বা কি বললে হয়তো সে বেটার ফিল করবে। তো যাই হোক, আমি সেটাকে আর অতটা মাথায় নিইনি, বা ওকে একদিন বিকেলে আমি ওকে জিজ্ঞেস করলাম যে তো তুমি এত কিছু জানো কিভাবে? তো
তখন আমরা ওই ছাদেরই একটা কর্নারে দাঁড়িয়ে ওই হসপিটালটার জাস্ট অপোজিটে একটা, মানে আমি বললে জানবেন যে ওখানে একটা, মানে সবাই জানে খুব ভালো একটা হসপিটাল ইন্ডিয়ার। তো এই হসপিটালটা আমাদের জাস্ট ছাদ থেকে দেখা যাচ্ছে, যে একদম জাস্ট অপোজিটেই আমাদের গেস্ট হাউসে। তো বলছিল, দিদি জানেন আমি এখানে জব করতাম, এখন ছেড়ে দিয়েছি, আজ 2 মাস হলো। তাই আমি বললাম যে এত ভালো একটা হসপিটালে তুমি জব করতে ছেড়ে দিলে কেন? তো বললো যে না, একটা ঘটনা ঘটেছিল দিদি, তারপর থেকে আমি হসপিটালে জব করি না। তো আমি আর তেমন কিছু বললাম না। তখন বললো যে দিদি কি ভয় পাবেন বললে? আপনি তো আসলে ট্রিটমেন্টের জন্য আরো কিছুদিন থাকবেন, আপনি কি ভয় পাবেন? তখন আমি বললাম যে না, ভয়ের কি আছে, বলো কি হয়েছে। তখন ও বলল যে আসলে দিদি আমি ওখানেও ক্লিনিক করার কাজই করতাম হসপিটালে। তো একদিন এরকম ক্লিন করছিলাম, তো একজন কিছু ডক্টর নার্সরা বললো আমাকে কিছু বাইরে থেকে ওখানে হসপিটালের সামনে কিছু ভাজা, মানে পুরি, তারপর লাইক কি বলে এই সমুচা, এই ধরনের কিছু খাবার ওখানে ওরা সেল করতো ইয়েতে করে, ভ্যানে করে। তো ওখান থেকে নিয়ে আসতে বললো। তো ওখান থেকে ও কিছু পুরি, তারপর লাইক আলু চপ, বেগুনি, এই টাইপের কিছু খাবার নিয়ে আসলো। তো ও যখন উপরের দিকে যাবে তখন এক নার্স বললো যে এই পেশেন্ট এই মাত্র ডেথ হয়েছে, ও 3 তলায়, তুমি তো 3 তলায় যাবে, তো 3 তলায় ওখানে আরেকজন নার্স আছে, ও রিসিভ করবে, তুমি এই ডেড বডির সাথে যাও লিফটে, তুমি একটু ওর সাথে চলে যাও, আর 3 তলায় আরেকজন আছে, উনি রিসিভ করবে, ওখানে যেয়ে তুমি জাস্ট নেমে যাবে, আর তুমি যে 3 তলায় নেমে যাবে, উনি ওকে রিসিভ করবে। তো আর ও সেরকম কিছু ভাবেনি, ও লিফটে ইয়ে করলো, তারপর ও যাচ্ছে, জাস্ট ও উঠলো লিফটে, তারপর তো লিফট ইয়ে হয়ে গেল, ও যাচ্ছে জাস্ট উপরে উঠছে, এই টাইমই ওই ডেড বডিটা হঠাৎ করে উঠে বসে ওর দিকে হাত বাড়িয়ে বলল, কি রে আমাকে দিবি না, এভাবে বললো। তখন ওর সাথে সাথে ওখানে সেন্সলেস হয়ে গেল। তখন সেন্সলেস হয়ে যাওয়ার পরে যখন অনেকক্ষণ হচ্ছে, মানে ইয়ে হচ্ছে না, ও 3 তলায় এসে তারপর ওখানে যাই হোক ওই যেভাবে হোক ওই সবাই ওকে ইয়ে করলো, ওকে জ্ঞান ফেরানোর চেষ্টা করলো। তখন ওকে বললো যে কি হয়েছিল তোমার সাথে, তুমি কেন এরকম কিছু হয়েছে? তখন ও বললো যে আসলে আমি এরকম তো নিয়ে আসছিলাম, তখন হঠাৎ করে এটা বললো যে এরকম, যাই হোক এই ঘটনাটাই বললো যে আমাকে দিবি না। তখন সবাই আর কি সেটা জানতো যে এরকম কিছু প্রায় হসপিটালে এরকম টাইপের ঘটনা হয়। তখন ওকে বললো সাহস দিয়ে যে না আসলে তেমন কিছু না, হয়তো বা তুমি ভুল কিছু ভেবেছো। তারপর ওই জবটাও ছেড়ে দেয়। জবটা ছেড়ে দেওয়ার পর ও এই গেস্ট হাউসে এই জবটা নিয়ে নেয়। তো এই ছিল দ্বিতীয় ঘটনা। তারপর রাসেল ভাই আমি আর 2টা ঘটনা বলতে চাচ্ছি, যদি সেটা লিসেনারদের ভালো লাগে তো আমি এই আমার ঘটনাগুলো আপনি ভূত.com-এ শেয়ার করবেন। সেটা হচ্ছে আমার বাসায় আমার মেয়েদেরকে পড়ায় একটা আরবি টিচার আছে, সে মেয়ে। তো তার ইমিডিয়েট ছোট বোনের সাথে ঘটে যাওয়া ঘটনা। তার ইমিডিয়েট ছোট বোনের বয়স হচ্ছে 13 বছর। জাস্ট তার সেই বোনের যখন বয়স 8 থেকে 9 মাস ছিল, তখন তারা একটা বাসায় ভাড়া থাকতো। সেই বাসাটা ছিল হচ্ছে 1 তলা। তার সামনে একটা মাঠের মতো ছিল, মাঠের আশেপাশে অনেক গাছ ছিল। তো তার মা প্রতিদিন ওই বাচ্চার কাপড়গুলো শুকোতে দিতে যেত। এই মাঠে এরকম রশি দেয়া ছিল যে মানে সবার কাপড় ওখানে শুকোতে দিত। তো উনি ওনার বাচ্চাকে কাঁধে নিয়ে এক হাত দিয়ে কাপড়গুলো শুকাতে দিচ্ছিল, ভিজা কাপড়গুলোকে। তো হঠাৎ করে একটা গরম বাতাস ওনাকে ওর গায়ে দিয়ে চলে গেল। তখন উনি অজ্ঞান হয়ে ওখানে পড়ে গেল। তখন অনেকক্ষণ পর যখন তার জ্ঞান ফিরল, তখন সে দেখলো যে তার শরীর মানে সে নাড়াতে পারছে না,
খুব খারাপ লাগছে, আর বাচ্চাটা জাস্ট ওনার মেয়েটা ওনার পাশে বসে আছে। তো ওনার মেয়ের জন্ম হয়েছে স্বাভাবিক এবং স্বাভাবিকভাবেই খাওয়া দাওয়া করতো, সবকিছুই স্বাভাবিক ছিল। তারপর উনি ঘটনাটা আর কাউকে বলেনি, উনি বাচ্চাকে নিয়ে বাসায় এসে পড়ে। তারপর বাচ্চাটা আস্তে আস্তে দিনে দিনে অসুস্থ হয়ে যায় এবং সে কোনো খাবারই খাচ্ছিল না, সারাক্ষণ শুয়েই থাকতো। তো তারপর দেখা গেল একটা সময় যখন তার হাঁটার সময় আসে তখন সে আর হাঁটছে না, মানে সে হাঁটতে পারছে না এবং সে মোটামুটি হালকা কিছু খায়, একটা লিকুইড কিছু, কিন্তু কোনো ভারী খাবারই বা এমনি বাচ্চারা যে খাবারগুলো সাধারণত খেয়ে থাকে সেগুলো সে খাচ্ছে না। তারপর তাকে অনেক ধরনের কবিরাজ বা হুজুর বিভিন্নভাবে দেখানো হয়েছে, তখন তার তেমন কিছু ধরা পড়েনি। তারপর আস্তে আস্তে যখন মোটামুটি 3-4 বছরে তার বয়সটা চলে গিয়েছে, তখন তাকে সেই ওই বাচ্চার মামা একটা ভালো একটা হসপিটালে দেখালো। তখন সে কিছুটা হাঁটতে পারে, কিন্তু তার দেখা গেল যে দিনে দিনে সে ওই কথা বলতে পারে না, আর হচ্ছে সে হালকা মানে মোটামুটি হাঁটতে পারে, কিন্তু ওইভাবে করে যে বাচ্চারা যেভাবে নর্মালি হাঁটা চলা করে সেটা সে করতে পারে না, এবং তার অ্যাটিটিউড অ্যাবনর্মাল, মোটামুটি ভালোই অ্যাবনর্মাল, মানে তাকে ওই শেকল পায়ে পরিয়ে বসিয়ে রাখতে হয়, কারণ তা না হলে সে পুরো অন্যান্যদের সবাইকে মানে হয়তো আঁচড় দেয় বা কামড় দেয় বা এই ধরনের কিছু করে আর কি। তো যাই হোক, সেটা তো আস্তে আস্তে তার বয়স মোটামুটি এখন 13-এ চলে আসছে। তো এখন পর্যন্ত সে এভাবেই শেকল দিয়ে বাঁধাই থাকে, এবং তারপরে মোটামুটি ভালো ধরনের একজন হুজুরকে দিয়ে তাকে দেখানো হয়েছিল। সে বলে দিয়েছিল যে ওই যে তার মা যখন তাকে ওই জায়গাটায় নিয়ে গিয়েছিল 8 মাস থেকে 9 মাস বয়সে, তখন ওখানে একটা খারাপ কিছু জিন তাকে তার বাচ্চার উপরে মানে ওই মেয়েটার উপরে ইয়ে করে, এবং সেটা তার রক্তের সাথে মিশে গেছে এবং সে কখনোই যাবে না তাকে ছেড়ে। এবং বাচ্চাটা এরকম একটা আচরণ করে, সে কোনো কাপড়ই গায়ে রাখতে চায় না, এবং দেখা গেছে যে তার যে অন্যান্য ভাই বোনদের জুতো হাতে পেলে জুতো কামড় দেয়, কামড় দিয়ে খেয়ে ফেলে। তারপর হচ্ছে যে যেটা বলে যে হয়তো সে নিজেই টয়লেট করছে বা প্রস্রাব করছে, সেটি কাপড়গুলো সে মুখে নিচ্ছে বা এরকম কিছু করছে আর কি। তো যাই হোক, সেটা তো তার সাথে ঘটছে। তারপর চলে যায় হচ্ছে পরবর্তীতে এটার সাথেই আরেকটা ঘটনা রিলেটেড, সেটা হচ্ছে তার কিছুদিন পরে মানে তার মা আর কি প্রেগনেন্ট। তো যাই হোক, তার মার হয়তো যেহেতু একটা অ্যাবনর্মাল বাচ্চা হয়েছে, তো সেই জন্য সে চাচ্ছিল না যে না আর কোনো বাচ্চা হয়তো হলে, সে অ্যাবনর্মাল হলে তখন কি হবে। তো আর তাদের আর্থিক অবস্থাও তত একটা ভালো না যে না যে কি আরেকটা বাচ্চা হলে কি হবে, এরকম চিন্তা ভাবনা করে সে চাচ্ছিল না আর কোনো বাচ্চা ইয়ে হোক। তো তারপরে সে যখন এই কথাটাই চিন্তা করছিল, তখন হঠাৎ করে মানে ওই যে মেয়েটার উপরে যে জিনটা ছিল সেই জিনটা ওর মার উপর চলে আসে এবং সে অ্যাবনর্মাল অ্যাটিটিউড করতে শুরু করে। এবং তার যে বড় মানে আমার বাচ্চাদেরকে যে পড়ায় যে মেয়েটা, ওকে প্রচন্ডভাবে ধাক্কা দিয়ে ফেলে দেয় যখন তার উপর আসে, এবং বলে যে তুই আমার মেয়ে না, তুই তো সর এখান থেকে, আর তুই আমার সন্তানও না। তারপর নিজে মানে একটা বিকট শব্দ দিয়ে এবং তার নিজের ভয়েস না অন্যরা একটা ভয়েস দিয়ে সে বলতে থাকে যে তুই যে বাচ্চাটা চাচ্ছিস না, সেই বাচ্চাটার পরেই তোর আরেকটা ছেলে হবে। আর ওরা ওই প্রথম ও মেয়ে, তারপরে যে 13 বছরের যে মেয়েটাকে শেকল দিয়ে বেঁধে ও মেয়ে, তারপর হচ্ছে বলছে যে এখন তোমার আরেকটা মেয়ে হবে এবং এরপরে তোমার আরেকটা ছেলে হবে। তারপরে ওর মাকে একজন ভালো হুজুর এনে যখন দেখানো হয়, তখন সে বলে যে আসলে ওর জিনটাই ওনার উপরে ভর করেছে, এবং উনি তখন বলতে থাকে যে এটা জানি না ভালো কি খারাপ, তবে ওনার তেমন কোনো ক্ষতি করবে না, উনি চলে যাবে। তারপর উনিও কিছু পানি পড়া দিয়ে যায় এবং তাবিজ দিয়ে যায়, তারপর উনি ঠিক হয়ে যায়। তারপরে রাসেল ভাই যেটা বলার যে ওই মেয়েটা হওয়ার আর 2 থেকে 3 বছর পর ওদের আরেকটা ভাই হয়।
তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। যদি ঘটনা ভালো লাগে আপনি ভূত.com-এ আমার এই ঘটনাগুলো শেয়ার করবেন। আর যদি বলাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ রাসেল ভাই, ভালো থাকবেন। ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল 223তম এপিসোডে। আর আজকের ঘটনার মধ্যে আমরা যেভাবে সাজিয়েছিলাম ঘটনা, সেটা হচ্ছে যে প্রথমে তো আমাদের খুব কাছের একজন মডারেটর বলবো না, আমাদের স্টোরি টেলার জিয়াদ, তিনি আমাদের ঘটনা পাঠালেন। তারপর একটা চমৎকার ঘটনা, কিন্তু আমরা বেশ কিছু চমৎকার ঘটনা আমরা কিন্তু পড়ে ফেলেছি। তার মধ্যে দুটো ঘটনা, একটা এসছে লন্ডন থেকে আর একটা এসছে মিডল ইস্টের কোনো একটা জায়গা থেকে। সো আপনারা বুঝতেই পারছেন যে আজকের এপিসোডটি অলরেডি জমজমাট হয়ে উঠেছে। এই মুহূর্তে একটা চমৎকার অডিও ক্লিপ শুনলে কেমন হয়? আমার মনে হয় খুব খারাপ হয় না। চলুন তাহলে আমরা অডিও ক্লিপ শুনি। আল্লাহর রহমতে অডিও ক্লিপও খুব ভালো আসতে শুরু করেছে। গত সপ্তাহে নিশ্চয়ই আপনারা টের পেয়েছেন, গত সপ্তাহের অডিও ক্লিপগুলো বেশ মানসম্পন্ন ছিল। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, কারণ আপনি সব সময় ভালো থাকেন। দোয়া করি আপনাকে আল্লাহ সব সময় এমন সুন্দর কথা বলার বাকশক্তিটা আল্লাহ যেন সব সময় আপনাকে দেয়, কারণ আপনি অসাধারণ কথা বলেন ভাই। আপনার কথা বলার ভঙ্গিটা আমার অত্যন্ত ভালো লাগে। আমি সময়ের অভাবে ভাই লিখতে পারতেছি না, যার কারণে আপনাকে আমি একটা ঘটনা রেকর্ড করে পাঠাই। ঘটনাটা আমার বন্ধুর চাচার সাথে ঘটে। যদিও ঘটনা তার চাচা এখন আর এখানে নেই, না হয় আমি তাকেও এই ঘটনার সাথে করে পাঠাতে পারতাম ভাই। দুঃখের বিষয়টা এখন সম্ভব না। আমি আপনার অনেক আগে থেকে আপনার ঘটনা শুনি ভাই। আপনার ঘটনা আমার অত্যন্ত ভালো লাগে। যেমন 2016 সালে আপনার ভাইয়ের একটা ঘটনা বলছিল, একটা কসাই তার রাস্তা দিয়ে আসার সময় একটা হিন্দুর বিয়ের ঘটনাটা এমনই, আমি পুরো অপেক্ষা করতে পারবো না, অনেক আগের, শুনে একটু মনে আছে আমার, যে একটা নববিবাহ গাড়িতে করে যাচ্ছে, ডাকাতে তাদেরকে মারে। মেয়ের হাতে একটা আংটি ছিল, যে আংটি ওই মানুষটা কেটে নিয়ে চলে যায়, হাতের আংটি। ঘটনাটা এমনই ছিল, আমি শুনছি। আপনার ভাইয়ের এই ঘটনাটা শোনার পরে আমি আপনার এই ভূত.comটা প্রথমে আমার ভালো লাগা হয়, ভালো লাগা শুরু হয়, যেটা আপনার প্লে স্টোর অ্যাপসের সাহায্যে আমি শুনতাম আগে। যাক, এত কথা না বলে ভাই আমি আপনাকে ঘটনাটা বলি। ঘটনাটা ঘটে তার আমার বন্ধুর বাবারা 4 ভাই ছিল। তার ভিতরে 4 ভাই থাকা সত্ত্বেও একটা 3 ছেলেকে তার বাবা পালে, আমার বন্ধুর দাদা তাকে পালে। সে পালিত হওয়া সত্ত্বে সেই ছেলেটা কি করতো, সে সবসময় তার আমার বন্ধুর দাদার সাথে সাথে সবসময় পালিত সন্তানটা থাকতো। সে থাকা সত্ত্বে তখন ওর সাথে সাথে থাকতে থাকতে একদিন বাবা ভাবে যে তারা পাহাড়ে চাষাবাদ করে খায়। সে বন্ধু ভাবে যে আমি এখন এই পাহাড়ের একটা গাছ ছিল, বড় তুলা গাছ, সেই তুলা গাছটা সে কাটবে, এমন তার সন্তানকে বলে। যখন সন্তান বাবার মুখে শুনে বলে, আব্বা আমি এই গাছটা আমি কাটবো। গাছটা তো কখনো তেমন কোনো কিছু দেখি নাই, তার ফ্যামিলির মানুষ সবাই বসে সে কথাটাই বলে আর কি। কিছুদিন পরে সে আবার গাছটা কাটতে যায়, পরিকল্পনা করে গাছটা সে আজকে কেটে ফেলবে। গাছটা কাটতে 3 ভাগের 1 ভাগ কাটে, আর 2 ভাগ কাটে না। এমন সময় হঠাৎ করে কি হয়, সে ভাইব্রেশন দিলে যেমন কাঁপে না, সেভাবেই তার শরীরটা কাঁপতেছে, ভাইব্রেশনের মতো করে কাঁপতে সে গাছটার গোড়ায় পড়ে যায়। গাছটার গোড়ায় সে পড়ে যাওয়ার পরে সে দেখে এক ধরনের ভয়ঙ্কর এক চেহারা তাকে এমনভাবে ভয় দেখাচ্ছে রাসেল ভাই। সেই ভয়ে সে একেবারে কথা বলার, সে চিৎকার করে সবাইকে ডাকবে সেই শক্তিও তার নাই। সে এক ধরনের ভয়ে
এমন ভয় পায় সে চোখ বড় বড় করে ওখানে সে মানে একদম হয়ে দাঁড়িয়ে মানে বসে যায়। সে দেখে সে কথাও বলতে পারতেছে না, কিছু বলতে পারতেছে না, শুধু জিনিসটা যে তাকে শাসাচ্ছে বা তাকে যে হুমকি দিচ্ছে বা কোনো কিছু দিচ্ছে, সে শুধু জিনিসটাই দেখতেছে, মানে তাকে প্রচুর পরিমাণ ভয় দেখাচ্ছে সে মানুষটা। মানে মানুষ বা জিন যাই হোক, সেটা একটা মানুষের আকৃতি ছিল রাসেল ভাই। সে তাকে প্রচুর পরিমাণ ভয় দেখায়। সে ভয়ে কি হয়ে যায়, এক ধরনের মানে বাকশক্তি হারিয়ে সে সেখানেই এক ধরনের বসে পড়ে। বসে থেকে সেই বসাই সে একদম থেকে যায়। সে যে আর কোনো কিছু নড়বে বা উঠে চলে আসবে এরকম কোনো কিছু তার শরীরে আর কাজ করে না রাসেল ভাই, সে ওখানে থাকে। তখন বাবা দেখে যে কিছুক্ষণ পরে তার সন্তান বাসায় আসে নাই, কি হয়েছে কি হয়েছে, তখন মাকে জিজ্ঞেস করে, বলে কি ওইদিকে গেছিলো, গাছ কাটলো কিছুক্ষণ। তখন বাবা ভাবলো গাছের ডাল টাল কাটতে গিয়ে এখন আবার পড়ে গেল নাকি, এতক্ষণ গাছ কাটছে, তাহলে মাকে যায় না, আরও বকা দিচ্ছে মাকে, বলে কি ডেকে দেখবা না। তখন সে তার দুই সন্তানকে নিয়ে যায়, তার বড় দুই সন্তানকে নিয়ে সে যায় তাকে খুঁজতে, একজন একদিকে একদিকে, কিন্তু ওরই ভিতরে যার ছোট ভাই সে দেখে, মেজো সন্তান আর কি, বড়টা ছোট, সে মেজো সন্তান দেখে ভাই এখানে, আব্বা এখানে, সেই তার নাম হামিদ এখানে শুয়ে আছে। তখন দেখে এসে তাকে দেখে সে মানে শুয়ে এমনভাবে, তার চেহারার এমন একটা শক্ত, তার শরীর এমন শক্ত হয়ে গেছে সেটা বলার মতো না। তাকে ধরে তুলে নিয়ে সে পানি টানি খাওয়ায়ে ঘরে দিয়ে করে, সে আর কোনো কথা বলতে পারে না রাসেল ভাই। সে তাকে দেখে বোঝা যাচ্ছে সে অনেক ভয় পাইছে, যার কারণে সে আর কোনো কিছু বলতে পারতেছে না। তখন তাকে প্রাথমিকভাবে সে আমাদের মসজিদের হুজুরকে ডেকে তাকে সুরা টুরা পরে দেয়, পানি খাওয়ায়, পানি পড়া খাওয়ায়। তারপরে সে কিছু নর্মাল হয়, হালকা নর্মাল হওয়ার পরে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে তার মানে ডাক্তারের তার শরীরের আকৃতি গঠন দেখে সে এক ধরনের ডাক্তারের নর্মাল হওয়ার জন্য ওষুধ দিয়ে থাকে, সেগুলো খায়। খাওয়ার পরে সে দেখে 2 দিন প্রচণ্ড গায়ে জ্বর ছিল। 2 দিন গায়ে জ্বর থাকার পরে রাসেল ভাই সে আর কথা বলতে পারতেছে না সুস্থ হওয়ার পরে। 2 দিন তো সে ঘুমাইছিল, মানে শরীর একটু ক্লান্ত ছিল, যার কারণে তাকে সে কেউ তেমন ইয়েও করে নাই। 2 দিন পরে থেকে সে আর কথা বলতে পারে না, টোটালি কথা বলতে পারে না। তখন তাকে জানতে চাওয়া হয়, তার বাবা জিজ্ঞেস করে কি হয়েছে তোমার। সে কিছুতেই আর মুখে কথা বলতে পারে না, শুধু কান্না করতেছে। আর সে শুধু আকারে ইঙ্গিতে বোঝাচ্ছে ওই গাছে কিছু একটা আছে, যেটার কারণে সে ভয় পাইছে। ওই গাছটা কাটা যাবে না, গাছটা কাটলে এরকম হবে। তো এখন এই কথাটা সে শোনার পরেতে বাবা কিছুতেই বুঝতে পারে না। সে ভাবে এমন কি, হয়তো বা তাকে কোনো কিছু পাইছে, বা এমন দিনের বেলায় পাহাড়ে মানে ভর দুপুরে, আমাদের এলাকায় একটা প্রভাত আছে, মানে একদম ভর দুপুরে যদি সে গাছ কাটা হয় বা কিছু হয়, এরকম কোনো কিছুই মানে আসর করে থাকে, এরকম একটা আমাদের গ্রামে চলাচল আছে ভাষা, এটা বলে থাকে মুরব্বীরা। তার বাবা ভাবছে এরকমই আর কি। তখন বলছে তার 2 সন্তানকে নিয়ে, বড় 2 সন্তানকে নিয়ে সে একদিন গাছটা কেটে ফেলবে পরের দিন। এমন ভাবে রাতে, সে রাতে ঘুমায়। তখন তার বাবা রাতে স্বপ্নে দেখে, গাছটা কাটিও না, গাছটা আমাদের থাকার জায়গা, গাছটা তোমার কাটলে কোনো লাভ হবে না, তুমি গাছ সব দিকেই চাষাবাদ করে খাও, সেই গাছটা ছায়া হিসেবে তুমি রেখে দাও, এখানে মানুষ এসে বসে, তুমি গাছটা কাটিও না, অ্যাটলিস্ট তুমি গাছটা কাটলে আমাদের ক্ষতি হবে, আমাদের জায়গাটা পছন্দের, তোমরা কাটিও না, আমরা কারো ক্ষতি করি না, কেউ আমাদের ক্ষতি করে না, তাই আমরাও কারো ক্ষতি করি না। সে কথাটা এভাবেই বলে, ক্ষতি করবো না বলে আশ্বাস যখন দেয়, তখন তার বাবা আর ভয়ে কাটে না। ভয়ে বলতে কি, এক ধরনের তাকে স্বপ্নে দেখাচ্ছে তার সন্তান একটা এরকম হয়েছে, সে আর কাটে না, গাছটা সে এভাবেই রেখে দেয়। রেখে দেওয়ার পরে রাসেল ভাই আর তেমন কোনো কিছু ঘটে না। দীর্ঘ বছর পরে সে আর কথা বলতে পারে না, সে ভাইটা আর কখনো কথা বলতে পারে নাই। তবে অনেক বছর পরে মনে করেন রাস্তা হবে, এমন একটা রাস্তার পরিকল্পনা করতেছে মানুষ, মানে জায়গাটা ডেভেলপ হওয়ার পরে সবাই পরিকল্পনা করতেছে গাছটা এখন কেটে ফেলতে হবে, গাছটা কেটে ওই দিক দিয়ে রাস্তা করব। আসল ঘটনা ঘটে রাসেল ভাই এই পরের পরিকল্পনা করার পরেই। তখন তার বাবা একদম বয়স্ক মানুষ হয়ে গেছে, সে লাঠি ধরে হাঁটাহাঁটি করে, তাকে স্বপ্নে দেখায় রাসেল ভাই যে এইবার যদি তুই গাছটা কাটার পরিকল্পনা করিস, যারা কাটতেছে অন্য দিক দিয়ে রাস্তা না দিয়ে যদি তুই গাছটা কাটার পরিকল্পনা করে রাস্তা কাটে, গাছটা কেটে ফেলে, তাহলে কিন্তু যে 2 সন্তানকে তুই নিয়ে গাছ কাটার পরিকল্পনা করছিলি, আমি সর্বপ্রথম ওই 2টা সন্তানকেও মানে এরকম বিকলাঙ্গ করে দেব, হয় কথাবার্তা মানে বিকলাঙ্গ করে দেবে, এরকম একটা মানে সে বোঝাইছে, মানে তার 2টা সন্তানকে সে মানে অচল করে দেবে, এরকম কোনো কিছুই তাকে হুঙ্কার দিছে, ভয় দেখাইছে।
দেখানোর পরে সে পরিকল্পনা করে তারপরে এই কথাটা পরে ওই মানুষকে বলে যে রাস্তা তোমরা ওদিক দিয়ে করো না, রাস্তা তুমি আমার বাড়ির নিচ দিয়েই করো, বাড়ির ওই সাইড দিয়ে করো না, গাছটা কাটিও না তোমরা। গাছটা কাটলে মানে যে কাটবে তারও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে, তো দয়া করে তোমরা ওই গাছটা কাটিও না। এখন এই ঘটনাটা তো রাসেল ভাই তারা বিশ্বাস করে না, কারণ তারা বাইরের মানুষ, তারা কিভাবে বিশ্বাস করবে যেখানে তেমন কিছু ঘটবে। পরে পরিকল্পিতভাবে তারা গাছটা পুরাপুরি কাটার মুরব্বি মানা করে দিছে, সে আর কিছু বলে নাই। তখন যারা গাছ কাটার জন্য ওখানে মানুষ আছে তারা রাতে স্বপ্নে দেখে তোমরা গাছটা কাটিও না, গাছটা কাটলে মানে আমাদের থাকার সমস্যা হবে, তোমরা এখানে থাকো কাজ করো কোনো সমস্যা নেই, তবে গাছটা কাটিও না তোমরা প্ল্যান মানে তোমাদের কাজের রাস্তাটা অন্য সাইড দিয়ে এই গাছের সাইড দিয়েই করো, কিন্তু গাছটা কাটিও না তোমরা, আমরা কারো ক্ষতি করব না। তো ওখানে কাজ করার বিভিন্ন মানুষ একটা ওই ঘটনার সাথে তার সংশ্লিষ্ট কি, এটা মিথ্যা কথা। এরকম করার পরে তাকে গাছটা তারা কাটতে পারে না রাসেল ভাই, গাছটা কাটতে চায়, পরে এর কথা ভেবে এই যে লেবার যেখানে এদের সাথে ছিল সে মানা করে দেয়, বলে গাছটা কেটে না দয়া করে। তখন ওর কি হয়, ওকে যে বলে কি গাছটা কাটার, শোনো সে তো কিছুতেই বিশ্বাস করে না, তাদের সর্দার। তো তখন বলার পরে তখন অনেক সময় মানে মুরব্বীরা বলে এরকম যে দেখো আমার সন্তানের এরকম হয়েছে, এটা ঘটনা সত্য। এখানে এক ধরনের ভালো জিন থাকে যারা মানুষের কোনো ক্ষতি করে না, কাউকে ভয়ও দেখায় নাই কখনো, কিন্তু গাছটা যখন কাটতে যায় তখনই সে মানে এরকম একটা ঘটনা তাদেরকে স্বপ্নে দেখায় বা ঘটনা ঘটে। পরে সেই লোকটা বিশ্বাস না করলেও সে এক ধরনের আস্থা আনে, কারণ ঘটনাটা এখান থেকেই ঘটছে, নেই কীভাবে সে সেটা জানে না, তবে আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে রাসেল ভাই। কার সাথে কি সংশ্লিষ্ট থাকে কখনো দেখি নাই, বা এমন অলৌকিক জিনিস তো কখনো সামনে পড়ে নাই যা বা বিশ্বাস করব বা দেখব। তবে আমি জিন সৃষ্টিকর্তা প্রদত্ত জিন যে আছে এটা আমরা বিশ্বাস করি, একজন মুসলিম হিসাবে এটা আমি বিশ্বাস করি রাসেল ভাই, জিন যে আছে। আশা করি যদি আপনার আমার ঘটনাটা ভালো লাগে শ্রোতাদেরকে শোনায়েন, আর অত্যন্ত ভালো লাগে রাসেল ভাই আপনি এমন একটা শো চালু করছেন যেটা আমাদের অত্যন্ত ভালো লাগে, এমন একটা কিছুই আসলে নিজে উদ্যোগে করা উচিত। রাসেল ভাই সুন্দরভাবে আপনি আপনার এই উদ্যোগটা স্থির করছেন, একটা জায়গায় প্রতিষ্ঠিত করছেন। আশা করি রাসেল ভাই বিনোদনের এই জায়গাটা আমাদের প্ল্যাটফর্মটা সব সময় থাকবে, দোয়া করি এটা সব সময় থাক। আশা করি আমি আমার ঘটনা বলছি, আপনি একটু যদি পারেন রাসেল ভাই সুন্দরভাবে আপনি উপস্থাপন করেন, আমি যেভাবেই বলছি আপনি এটাকে অ্যাডজাস্ট করে নিয়ে যদি শেয়ার করার যোগ্য হয়ে থাকে রাসেল ভাই শেয়ার করিয়েন। আমি আপনার সব ঘটনায় শুনে থাকি রাসেল ভাই, আমি বাড়িতে সবসময় নেটওয়ার্ক ভালো না থাকার কারণে আমি এটা ডাউনলোড করে শুনি। আমি আশা করি আমার ঘটনাটা আপনার যদি ভালো লেগে থাকে ভাই, তাহলে আপনি শ্রোতাদেরকে শোনায়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক, শুনছেন ভূত.com, আমি রাসেল আছি সাথে, এবং আমরা বলেছিলাম যে আমরা একটার পর একটা দারুণ ঘটনা আজকে উপহার দেব, সেই চেষ্টাটা অব্যাহত রেখেছি 223তম এপিসোডে। আপনারা শুনছেন, পুরো সময়টা থাকবেন আশা করি, যদি অনেক রাত হয়ে যাচ্ছে তারপরেও আশা করব শেষ পর্যন্ত শুনবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম জিলন রানা, দুবাই থেকে বলছি। রাসেল ভাই, আমি ভূত.com এর একজন নিয়মিত শ্রোতা। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার মায়ের কাছ থেকে শোনা, আমার নানুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমি আমার মতো করে লিখছি। আমার নানুর বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার কোনো একটি গ্রামে। নানুদের বাড়ি ছিল সেই গ্রামের শেষ প্রান্তে। বাড়ির
তৃতীয়াংশ জুড়ে সবুজ ধানের বিশাল মাঠ, তার অপর প্রান্তে একটি গ্রাম। আশেপাশে কোনো বাড়িঘর না থাকায় মাঠের কৃষক লোকেরা পানির প্রয়োজন হলে পানি নিতে আসতো। এছাড়া অপ্রয়োজনে দিনের বেলাতেও কেউ আসতো না। সব মিলিয়ে নিঝুম একটা পরিবেশ। সময়টা 90-এর দশক, 95 কিংবা 96 সন। নানুদের অনেক আবাদি জমি থাকায় ধানের মৌসুমে ওনাকে অনেক কাজ করতে হতো। সেই মৌসুমে জমিতে ফসল ভালো হয়, ধান সিদ্ধ করে গ্রামের ভাষা মাচায় উঠিয়ে রাখবেন বলে বাড়ির সকলে মিলে ধান বস্তায় ভরে বাড়ির পাশে পুকুরে ফেলে রাখেন। খুব ভোরে উঠে পুকুর থেকে ধান উঠিয়ে কাজ শুরু করবেন। তাই ওনার ননদকে আগের দিন বলে রাখেন ফজরের পরপর নানুদের বাড়িতে আসতে এবং ডেকে দিতে। সময়টা ছিল শীতকাল, বাইরে গা ছমছমে পরিবেশ, তবুও নানু হাতের কাজ শেষ করেই ঘুমোতে যান। শীতের রাত আনুমানিক 3টার দিকে দরজায় ঠক 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 শব্দে ঘুম ভেঙে যায়। তিনি শুয়ে শুয়েই বলতে থাকেন, কে? দরজার ওই পাশ থেকে ঠিক ওনার ননদের কণ্ঠে কেউ বলেন, ভাবি, আমি শামসুন নাহার। নানু ভাবেন বুবুজান আসছে, হয়তো ফজরের ওয়াক্ত হয়ে গেছে। এটা ভেবে দরজা খুলে বাইরে বেরিয়ে পড়েন। উনি একটু সাহসী ছিলেন, তাই বাইরে এসে কাউকে দেখতে না পেয়ে বলেন, বুবুজান, কোথায় আপনি? উত্তরে ননদ বলে ওঠেন, ভাবি, আমি তো উঠোনে। তখন উঠোনের দিকে তাকালে কুয়াশার আধারে হালকা ছায়ায় পরিষ্কার বুঝতে পারেন ওনার ননদ শামসুন নাহার। যখনই কাছে যেতে চাইবে মুহূর্তেই মিলিয়ে যায় জিনিসটি। এতে একটু অবাক হন তিনি। উনি মনে মনে ভাবতে থাকেন, এখানেই তো ছিল, কোথায় গেল? মনে মনে কৌতূহল জন্মাতে থাকে। তারপর আবার বলেন, বুবুজান, কোথায় গেলেন? উত্তরে বুবুজান একটু ভাঙা কণ্ঠে বলে, ভাবি, আমি তো পুকুরে। বস্তা উঠাতে হবে না, পুকুরে আসেন ভাবি, আমি তো আপনার জন্য অপেক্ষা করছি। ঠিক তখনই ঘটে ঘটনা। পুকুরে পাড়ে যেতেই নানু দেখেন সেটা তার ননদ নয়, পুকুরে নেমে দাঁড়িয়ে আছে, সাদা বর্ণের চেহারা ঝলমল করছে, নানুকে হাতের ইশারায় পুকুরে নামার জন্য ডাকছে। এসব দেখে নানুর বুঝতে বাকি রইল না যে এটা স্বাভাবিক কিছু নয়। তিনি খুবই ভয় পান এবং সজোরে দৌড় দিয়ে, কেউ আছো বলে চিৎকার দিয়ে দরজার সামনে এসে সেন্সলেস হয়ে যান। তারপরে সকাল আসে। নানুর সেই ননদ শামসুন নাহারও তাকে দেখতে আসেন এবং বলেন, কই, রাতে তো আমি আসিনি। সবার বুঝতে বাকি রইল না নানুর সাথে কি ঘটেছে। উনি কিছুদিন অসুস্থ থেকে মাঝে মাঝে এই রাতে অনেক কিছু দেখতেন। একদিন মাঝ রাতে জানালা দিয়ে দেখতে পান ছোট বাচ্চারা বাড়ির পাশের জমিতে ধান লাগাচ্ছে। এই দৃশ্য দেখে আমার আম্মু ও মেজ খালামণিকে ঘুম থেকে উঠিয়ে সেই দৃশ্য দেখান। সবাই অবাক হয়ে যা দেখেন সেটি কোনো জমি ছিল না, সেটি ছিল আসলে পরিত্যক্ত একটি ভিটা। রাসেল ভাই, এই ছিল আজকের লেখা ঘটনা। বড় হয়ে যাবে তাই যতটুকু সম্ভব ছোট করে শেয়ার করলাম। ঘটনাটি 100% সত্যি একটি ঘটনা। আমার নানু কিছুদিন পরেই স্বাভাবিকভাবে মারা যান। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। সকলেই ওনার জন্য দোয়া করবেন। ওই গ্রামে আরও অনেক ঘটনা রয়েছে, ভালো লাগলে পড়ে শোনাবেন। সময় করে বাকি ঘটনাগুলো লিখব। মোহাম্মদ রানা লিখেছেন এটি। আমরা বলেছিলাম যে মিডল ইস্টের কিছু ঘটনা পড়লাম। আমি সবসময়ই বলি যে মিডল ইস্টে আমাদের যারা মিডল ইস্ট থেকে পাঠান তারা কিন্তু বাংলাদেশের পরে সবচেয়ে বড় শ্রোতা আমাদের এবং সবচেয়ে বেশি শোনেন আমাদেরকে। সো এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া যে মিডল ইস্টের এই ভালোবাসা আমার জন্য অনেক বড় একটা প্রেরণার অংশ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা শুনছেন সবাইকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। Booth.com with Russell. ওয়েলকাম ব্যাক। 223তম এপিসোড শুনছেন আপনারা। আজকে বলেছিলাম যে বেশ কিছু বিদেশি ঘটনা বলবো, তো আজকে শুরুটা করছি কারণ আজকে আসলে সবগুলো পড়া হবে না, পরের উইকেও কিছু যাবে, তবে শুরুটা করে দিচ্ছি আজকে। যেভাবে লেখা আছে আমি সেভাবে শুরু করছি। প্রিয় রাসেল ভাই, আসসালামু আলাইকুম। Booth.com-এর সকল শ্রোতাদের সালাম আর শুভেচ্ছা। আমি গুছিয়ে বলতে পারি না, তাই ইমেইলই ভরসা। ছোটবেলা থেকেই মোটামুটি সাহসী আমি,
অনেকভাবেই ভূত বা জিন দেখার চেষ্টা করেছি, কিন্তু চোখের সামনে জাগ্রত অবস্থায় আজও কিছু দেখিনি। আমার জীবনে ঘটে যাওয়া ব্যাপারটা একটি স্বপ্ন ছিল, তাই আজও নিশ্চিত করে বলতে পারি যে আমি কি আসলেই ঠিক দেখেছিলাম। কিন্তু স্বপ্নটি এত বাস্তব ছিল যে তা আজও ভুলতে পারি না। স্বপ্নটি বলার আগে এটি দেখার কারণ একটু বলে নেওয়া প্রয়োজন। আমি খুব দীর্ঘ না করে বলার চেষ্টা করছি, ভালো লাগলে শেয়ার করবেন। আমি রনি, দীর্ঘ সময়ে দেশের বাইরে লন্ডনে থাকি। 2015 সালের মে মাসের গ্রীষ্মের কাজ শেষে আমি আর আমার কলিগ পূর্ব লন্ডনের স্ট্র্যাটফোর্ডে খুব ছোট্ট একটা পার্কে আড্ডা দিচ্ছিলাম। ওই পার্কটি এখানে বসবাস করা অনেক বাঙালি চিনবে। পার্কটি ওয়েস্টফিল্ড শপিং মলের ঠিক পেছনেই। আমি তখন ওই শপিং মলের একটি শপে কাজ করতাম। গ্রীষ্মের বিকেলে কাজ শেষ করে আমরা বেশ কিছু কলিগ মিলে ওই পার্কে আড্ডা দিচ্ছিলাম। সেদিন বিকেলেও কাজ শেষে আমরা কজন পার্কে বসতে গেলাম। প্রচণ্ড গরম থাকায় আমরা পার্কে আসার সময় কিছু ড্রিঙ্কস সাথে নিয়ে এসেছিলাম। ওই দিনও আমি পার্কে সন্ধ্যা পর্যন্তই ছিলাম। সন্ধ্যার দিকে পার্ক থেকে বের হওয়ার একটু আগে আমার কলিগ মাইকেল আর ক্রিশ্চিয়ানো দুটো গাছের পেছনে দাঁড়িয়ে তারা তাদের প্রাকৃতিক কাজ সারে। প্রচণ্ড গরমে অনেক পানি পান করায় আমিও টয়লেটের চাপ অনুভব করেছিলাম, তাই কলিগদের কথায় আমিও একটি গাছের সামনে আমি প্রাকৃতিক কাজ সারি। আমি স্বপ্ন দেখি সেদিন রাতে। অন্যান্য রাতের মতোই সে রাতে আমি স্বাভাবিকভাবেই ঘুমোতে যাই। হঠাৎ করে ঘুম ভেঙে তাকিয়ে দেখি আমার বিছানার ঠিক বাম পাশে 4 জনের একটি ছোট্ট পরিবার দাঁড়িয়ে আছে। আমি তাদের স্পষ্টভাবে দেখেছি রাসেল ভাই, এত স্পষ্ট যে আমি আজও ভুলতে পারি না। প্রায় 30-এর ঘরের সুন্দর সুদর্শন পুরুষটি তার ছোট্ট মেয়েটির হাত ধরে দাঁড়িয়ে। মেয়েটির বয়স 5-6-এর বেশি হবে না। ওনার পাশে দাঁড়িয়ে থাকা সোনালি চুলের মহিলাটি তার স্ত্রী। সে আমাকে না বললেও আমি বুঝতে পারছিলাম বাবার মতো মাও তাদের আরেক সন্তানের হাত ধরেছিল, যেন হাত ছেড়ে দিলেই তার দুরন্ত শিশুটি ছুটে পালিয়ে যাবে। কিন্তু তাদের 4 জনের দৃষ্টি ছিল আমার দিকে, আর 4 জনই আমার দিকে তাকিয়ে আছে, আমাকে দেখছে। কারো কণ্ঠে কোনো শব্দ নেই, কেউ এতটুকু নড়াচড়াও করছিল না, এমনকি ওই ছোট্ট বাচ্চাগুলিও না। তারা শুধু আমার দিকেই তাকিয়েছিল। কথা বললেন শুধু তাদের বাবা। তার শান্ত কণ্ঠস্বর, আজ সন্ধ্যায় তুমি যে গাছের নিচে গিয়েছিলে, ওখানে আমার বাচ্চাগুলো খেলছিল। তুমি প্রথমে আমার ছোট্ট ছেলেটিকে ব্যথা দিয়েছ, ছোট ভাইকে সরাতে আসলে তুমি তার বোনকেও ব্যথা দিয়েছ। আমরা চাইলে এই অপরাধে তোমাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু তোমার সাথে তোমার মায়ের দোয়া আছে, তাই মাফ করে দিলাম। ওনার কথা শেষ হতেই আমার ঘুম ভেঙে যায়। আমার বিছানার পাশে তখন দেখি কেউ নেই। আমার এই স্বপ্নের ব্যাখ্যা আমি আজও পাইনি। শুধু এটুকু বলতে পারি, স্বপ্নটি এতই বাস্তব ছিল যে আমার মন থেকে কখনোই মুছে যাবে না। আর ওরা ভালো ছিল, খারাপ বেশে এসে আমাকে ভয় দেখাতে চায়নি, শুধু সাবধান করতে এসেছিল। ওই এলাকায় এরপরও আমি অনেক দিন ছিলাম, কিন্তু কোনো কারণে আমি কখনো আর ওই পার্কে ওই গাছের নিচে যাইনি। এমন না যে আমি খুব ভীরু মানুষ, কিন্তু কেন জানি ওই জায়গাটিতে যেতে আমার একবারও ইচ্ছে করেনি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এইটাই বলেছেন আমাদের আবু বকর সিদ্দিকী। তিনি লন্ডন থেকে লিখেছেন আমাদের এই ঘটনাটি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদেরকে এই ঘটনাটি শোনার জন্য, এবং যে পাঠিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ এই ঘটনাটি আমাদের পাঠানোর জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এখনো পর্যন্ত থাকার জন্য যারা আছেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাতে চাই।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি ভালো আছেন, সবসময় ভালোর দলে। আমি শাহাদাত খান, ঢাকা কামরাঙ্গীর চর থেকে। এটি আমার প্রথম ইমেল। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আজকে যে ঘটনাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে। আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ঘটনায়। আমি কামরাঙ্গীর চর বুড়িগঙ্গা নদীর সাথে একটি এলাকাতে থাকি। সঙ্গত কারণে আমার এলাকার নাম কি উল্লেখ করতে পারছি না। আমাদের কামরাঙ্গীর চরে বেশ কয়েকটি নৌকা ঘাট রয়েছে। তো নৌকা ঘাটকে নিয়ে আজকের এই ঘটনা। 2007 বা 2008 মাঝামাঝি একটি সময়। আমার বয়স তখন 10 থেকে 15 বছর এবং তখন আমি ও আমার বন্ধুরা, আমাদের একটি অভ্যাস ছিল যে আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত খেলাধুলা করতে নদীতে গোসল করতে যেতাম। তো সেরকমই একটি ঘাটে আমরা রোজকার মতোই খেলাধুলা করি, গোসল করতে যাই। বন্ধুরা মিলে গোসল শেষে সকলে যে যার মতন বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর শুনতে পেলাম নদীতে একটি ছেলেকে পাওয়া যাচ্ছে না। আমি বাড়ি থেকে ও আমার বন্ধুরা সবাই মিলে গেলাম সেই ছেলেটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন সেটা দেখতে। আমরা যখন সেখানে গোসল করতে গিয়েছিলাম তখন ছেলেটিকে নদীর ঘাটে দেখে এসেছিলাম। তো আমাদের এলাকার বেশ কয়েকজন মুরব্বী পুরো এলাকা খোঁজাখুঁজির পর যখন তাকে খুঁজে পেল না, আমরা তাদেরকে বলেছিলাম যে আমরা তো গোসল করে যাওয়ার সময় তাকে এই ঘাটে গোসল করতে দেখে গিয়েছিলাম। আমাদের কথা শুনে এলাকার কিছু বড় ভাইরা মিলে সেই নদীতে খোঁজা শুরু করলো। তখন সময়টা আনুমানিক 4টা থেকে 5টা হবে। সেখানে অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া গেল না। যখন সবাই ক্লান্ত হয়ে নদীর পাড়ে বসে আরাম করছিল তখন মাগরিবের আজানের সময় সবার নজর গেল যেখানে ছেলেটি গোসল করছিল তার পাশে বেঁধে রাখা বেশ কয়েকটি নৌকা ছিল। তার মধ্যে একটি মানুষের মতো বলে মনে হচ্ছিল। কয়েকজন নদীতে নেমে আবার সেখানে গিয়ে খোঁজা শুরু করলো, দেখা শুরু করলো আসলে কি হয়েছে সেটা দেখার জন্য। দেখলো একটি মানুষেরই সেখানে মৃতদেহ পড়ে আছে। পানির কারণে পেটের অধিকাংশ ফুলে উঠেছে। মনে হচ্ছে কিছুক্ষণ আগে ছেলেটি মারা গিয়েছে। তখন আর বুঝতে বাকি রইল না এটাই সেই ছেলে যাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। লাশটাকে যখন ঘাটের কিনারায় আনা হয়, যখন পরিবারের সবাই দেখে তখন তাদের পরিবারের শোক নেমে আসে। ঘটনাটি এখানেই শেষ হয়ে গেলে পারত, ঘটনার শুরু এখান থেকেই। তার পরের দিনও আমরা বিষয়টি তেমন গুরুত্ব না দিয়ে স্বাভাবিকভাবে রোজকার মতো খেলাধুলা করতে থাকি, গোসল করি। এবং সেই নদী থেকে আমরা যখন সবাই বাড়িতে চলে আসলাম আবার শুনতে পেলাম যে বিকেলবেলায় আরেকটি ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাবি আমি আমার বন্ধুরা মিলে আবার গেলাম এবং তারপরে দেখতে পেলাম আসলে আরেকটি ছেলেকে পাওয়া যাচ্ছে না। কিন্তু এবারকার সেটি অল্প বয়সের কোনো ছেলে ছিল না, বেশ একটু আমাদের থেকে বড় বয়সের একজন কেউ। এরপর এলাকার লোক মিলে খুঁজে পুরো এলাকাতে তাকে পাওয়া গেল না। এর মধ্যে কেউ একজন বলে উঠল তাকে নাকি নদীতে গোসল করতে দেখা গিয়েছিল। আবারও সেই সময় সবাই মিলে নদীতে খোঁজাখুঁজি শুরু করলো, তাকে পাওয়া গেল না। ঠিক মাগরিবের আগ মুহূর্তে ছেলেটিকে পাওয়া গেল সেই নৌকার সাথে ভাসা অবস্থায়। তাকে সবাই টেনে নদীর কিনারায় নিয়ে আসার পর তার পরিবারের আবারও শোকের ছায়া নেমে আসলো। এভাবে টানা 3 দিন 3টি ছেলে এই ঘাট থেকে নিখোঁজ হয়ে যায়। এক পর্যায়ে ঘাটে মানুষ গোসল করা থেকে বিরত থাকে। গোসল করা বাদ দিলে তেমন কোনো ঘটনা আর জানা যায়নি। সপ্তাহখানেক ভালোই যায়। আবার ঠিক 1 সপ্তাহ পরে আমরা যখন স্বাভাবিক মনে করে আবার ঘাটে গোসল করতে যাই, সেদিনও বেশ হঠাৎ করেই একটি ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আবার সেই নদীতে খোঁজাখুঁজির পর মাগরিবের আগ মুহূর্তে নৌকার একটি পাশেই তার লাশ পাওয়া গিয়েছিল। তখন এলাকাবাসী মিলে এই ঘাটের বিষয়ে কোনো একটি হেনস্থা করে ছাড়বে এবং একজন বড় আলেমকে নিয়ে আসা হয়। তিনি ওই নৌকা ঘাটটি দেখেই বললেন এর মধ্যে সমস্যা আছে। কিছু জানতে চাইলে তিনি বললেন এই ঘাটটিতে পিশাচের অস্তিত্ব আছে, গোসল করা নিষেধ। তো তারপর থেকে একসাথে প্রতিদিন সকালে ঘাটে এসে কিছু দোয়া ও তাবিজ করে নদীর ঘাটে 7 দিন গুনে গুনে আমরা ফেলেছিলাম। ঠিক আগের মতো স্বাভাবিক হয়ে যায় তারপর থেকে সবকিছু। এই ছিল ঘটনা। খুব অদ্ভুত একটা ঘটনা, আমাদের খুব কাছের নদী বুড়িগঙ্গা, সেটা নিয়ে এরকম একটা ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। কেন তুমি আসো?
থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Bhoot.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি রাসেল, এবং আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। এবং আমরা আজকে মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি অসম্ভব সুন্দর একটা এপিসোড আপনাদের উপহার দেব। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এটা আমাদের চাওয়া। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক, কারণ অনেকেই কথা বলাটা মাঝখানে পছন্দ করেন না। যাই হোক, শুরু করছি ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বাসা যশোর। ছোটবেলা থেকে ভূত এফএমের ভক্ত আমি, বর্তমানে Bhoot.com এর ভক্ত। কত ভয়ের গল্প শুনেছি, আসলে গল্প বললে ভুল হবে, এটা তো আসলে কারো জীবনে ঘটা এক বিভীষিকাময় কালো অধ্যায়, নতুবা কারো জন্য সৌভাগ্যের প্রতীক। যাই হোক, আমি জানি না আমার এর লেখা সিলেক্টেড হবে কিনা, তবু আজ লিখতে বসলাম। যে ঘটনা আজ আমি বলতে যাচ্ছি তা এক পরিবারকে নিয়ে, যারা অলৌকিক কিছু খারাপ শক্তির শিকার হয়েছিল। চলুন লিসেনার্স, শুনে আসি সেই কালো অধ্যায়ের শরীর হিম করা ঘটনা। তবে হ্যাঁ, বিশ্বাস করা বা না করাটা একান্তই আপনার ব্যাপার। ঘটনা প্রথম অংশ। তারপরে আমি আমার বড় বউকে ডিভোর্স দিয়ে তাড়িয়ে দেই এবং তাকে আমি জিজ্ঞেস করি, কেন করেছিস এটা? বল, এটা কার ছেলে? এটা তো আমারও ছেলে, তোরও ছেলে, তাই না? কি করেছিলাম আমি? কোন জিনিসের অভাব ছিল বল? সে বলে, কোনো জিনিসেরই অভাব ছিল না। মনে করে দেখো, আজ থেকে প্রায় 12 বছর আগে 4 বছর চেষ্টা করেছিলে, কিন্তু কোনো ছেলে হয় নাই। এই জন্যই আমার ছেলে নাই, সতীনের কিভাবে ছেলে থাকে বলেন? এই জন্য আমি তাকে খুব খারাপ ভাবে ব্ল্যাক ম্যাজিক করে মেরে ফেলতে চেয়েছিলাম। যদি 1 ঘন্টা পরে যেতাম তাহলে সে মারা যেত। আলহামদুলিল্লাহ, তারপরে থেকে আর কোনো ঘটনা হয় নাই। সো এই ছিল রাসেল ভাই ঘটনা। আশা করি এই ঘটনাটা আপনাদের এবং লিসেনারদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমাকে জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাকে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি রাসেল ভাই। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Bhoot.com with Russell। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot.com@gmail.com। আমাদের ফেসবুক পেজ RJ Russell। Bhoot.com হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আমরা একদম চেষ্টা করছি আপনাদেরকে সেরাটাই উপহার দেওয়ার, বাকিটা আল্লাহর ইচ্ছা। এবং আপনারা যদি সঙ্গে থাকেন, ডেফিনেটলি আমরা দিনে দিনে আরো উন্নতি করবো। এবং আপনারা যারা যে সমস্ত মতামত আছে আপনাদের, অবশ্যই মতামতগুলো লিখবেন আমাদের পোস্টের কমেন্টে গিয়ে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো এবং ভালো। উনি ওনার মন্ত্র বলে যখন আবার চেক করছিল, তখন ওই সাপটা আবার উঠে আসে। ওই তুলো গাছটার কাছ থেকে ওই সাপটা আবার উঠে আসে।
তখন উনি আবার মাফ চেয়ে ওখান থেকে চলে যায়। তো সাধারণভাবে নিয়েছিল বিষয়টা, কিন্তু ওখান থেকে যাওয়ার 3 দিনের মাথায় উনি মারা যায় একটা সাপের কামড়ে। দেখুন, এত বড় একটা সাপুরে, যার আমাদের পুরো ক্যান্টনমেন্টে ওনার নাম ছিল, এক নামে সবাই চিনতো ওনাকে। এত বড় পর্যায়ের সাপুরে ছিল, ওঝা ছিল বা তান্ত্রিক বলতে পারেন ছিল। তো উনি শেষ পর্যন্ত সাপের কামড়ে মারা যায় এবং আমাদের গ্রামে আসার 3 দিন পরে মারা যায়। উনি বলছিল যে আমি এসেছি, ভুল হয়ে গিয়েছে, আমার সবচেয়ে বড় ভুল হয়েছে, আমি আপনাকে কথা দিয়ে কথা রাখিনি, আপনাকে আমি কথা দিয়েছিলাম আমি এই গ্রামে আর আসবো না। তো উনি এভাবেই মারা যায়। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। এই পুকুর নিয়ে আরো অনেক ঘটনা আছে। এই পুকুরে একই পরিবারের 4 জন সন্তান মারা যায় এক এক করে, সেটাও আছে। আমার দাদা ভাই একবার ওই পুকুরের একটা পারে আর কি প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে ওখানে পেতনি দেখতে পায় এবং হাতের মধ্যে যে ঘটি ছিল ওই ঘটি দিয়ে ওই পেতনির গায়ে ছুঁড়ে মারে। তখন ওই পেতনি নাকি খিটখিট করে হেসে হেসে ওখান থেকে পালিয়ে যায়। এমন অনেক ঘটনা আছে এই পুকুর নিয়ে। যদি এই ঘটনাটা সিলেক্টেড হয়, বাকিগুলো আপনাকে পাঠাবো এক এক করে। দোয়া করবেন আমার জন্য। আমি ইরাকে অবস্থান করছি। ভালো থাকবেন আপনি, আপনার সকল লিসেনার, আর ভূত.com-এর জন্য শুভকামনা করছি। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone. The fear returns with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি অনেক দিন ধরে আপনাদের ভূত এফএম শুনেছি এবং 2012 সাল থেকে আমি ভূত এফএম শুনি। তখন 100 টাকা অথবা 120 টাকা 150 টাকার ভিতরে এক ধরনের রেডিও পাওয়া যেত। 2 ব্যাটারিতে চলতো। আমরা সেই রেডিও কিনে তখন ভূত এফএম শুনতাম। তো যাই হোক, কথা না বলে ঘটনার দিকে যাই। আমার আম্মার দাদি, মানে আমার বড় মা, আমার নানার মা, তার সাথে ঘটনাটি ঘটেছে। তো তার সাথে ঘটনাটি ঘটা হয়েছিল এরকম ভাবে যে ওনার যখন বিয়ে হয়, মানে অন্য জায়গায় তার বিয়ে হয়ে গিয়েছিল, পরবর্তীতে আমার নানার বাবা, মানে আমার বড় বাবা, তাকে জোর করে সেখান থেকে তুলে নিয়ে আসে। মানে গ্রামে তার একটু প্রভাব প্রতিপত্তি ভালো ছিল। তো তাকে যখন উঠিয়ে আনা হয়, তো পরবর্তীতে তাদের ভিতরে আবার বিয়ে হয়। বিয়ে হওয়ার পর তাদের সংসার ভালোই চলছিল, আলহামদুলিল্লাহ। তো একদিন তাদের ভিতরে ঝগড়া হয়, পারিবারিক একটা সমস্যার কারণে তাদের ভিতরে ঝগড়া হয়। তো উনি এক সময়, আমার সেই বড় মা কি করে, উনি তাল গাছের নিচে গিয়ে বসে থাকে। বাড়ির পাশে যে তাল গাছ থাকে, তালতলা বলা হয় সাধারণত গ্রামের ভাষায়, সেখানে গিয়ে বসে থাকে। তো একটা খারাপ অশরীরী অথবা একটা খারাপ জিন তার বোনের রূপ ধরে এসে তাকে বলে যে ওইখানে ফলি মাছ অথবা কই মাছ এরকম জাতীয় মাছের বড়শি পেতে এসেছি, চল মাছটা সম্ভবত ধরা পড়েছে, মাছটা নিয়ে আসি। তো তিনি তখন অত কিছু চিন্তা করেনি যে এখানে এসে তার বোন আসবো কোথা থেকে বা কি আসে বিষয়টা। উনি বলছে যে আচ্ছা চল যাই। তো তিনি যখন ওই অশরীরের সাথে সেখানে গিয়েছে, তো এর মধ্যে হয়েছে অনেকক্ষণ হয়ে গিয়েছে, তিনি বাসায় আসেন। পাশে আসে না, বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হয়েছে, কোথায় গেল, কি হলো, কি আসে এই বিষয়ে। তো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
তো পরবর্তীতে যখন ওনাকে খুঁজে বের করা হয় তখন দেখে যে ওইখানে একজন মহিলা পা উপরে এবং মাথা নিচে দিয়ে গেড়ে রাখা হয়েছে। পা গোলা পুকুরের পুকুরে সম্ভবত পানি কম ছিল, অনেক আগের ঘটনা, হ্যাঁ পানি সম্ভবত কম ছিল, তো পা দেখা যাচ্ছে মাথার নিচে দেওয়া। তো তাকে যখন গ্রামের লোকজন উদ্ধার করে বাসায় নিয়ে আসে, তো তখন আর কি তাকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছিল। তখন তিনি বলে যে এরকম আমার বোনের রূপ ধরে এসে আমাকে বলছে যে মাসে বড়শি পাতা আছে, চল মাছকে উঠে এসে। আমি যাওয়ার পর আমার সাথে এই ঘটনাটি ঘটে। তো তাকে যখন ভালো করে সুস্থ ট্রিটমেন্ট চলায়, তাকে যখন সুন্দর করে পরিষ্কার করা হয়, তার নাকের ভিতর থেকে 4টা অথবা 3টার মতো কেঁচো, 2 নাকের ভিতর থেকে কেঁচো বের করা হয়েছে। আর আরেকটা উল্লেখযোগ্য বিষয় হলো উনি কিছু ব্ল্যাক ম্যাজিক অথবা জাদুবিদ্যা জানতেন। উনি যদি কাউকে কোনো অসুস্থতার জন্য কোনো কিছু দিয়েছেন, যেটা খাও, এটা খেলে তোমার পানি পড়া অথবা ওষুধ জাতীয় এরকম দিয়েছেন, তো উনি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গিয়েছেন। উনি যখন জাদুবিদ্যা প্র্যাকটিস করতেন, তো একদিন উনি তাল গাছে ট্রাই করেছিল, সেই তাল গাছ পুরোটা পুড়ে ছাই হয়ে গিয়েছিল। আরেকবার একটা কুকুরের গায়ে ট্রাই করেছিল, সেই কুকুরের নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে, চোখ বের হয়ে উনি মারা যায়। সর্বশেষ উনি এই জাদুবিদ্যা ছেড়ে দেন যখন নাকি আমার বড় বাবা, মানে আমার নানার বাবা মারা যাওয়ার আগে বলে গিয়েছিল যে, আমার সেই বড় আম্মাকে বলে গিয়েছিল যে তুই যদি এই জাদুবিদ্যা ছেড়ে না দিবি, বন্ধ না করবি, কাল কিয়ামতের দিন, রোজ হাসরের দিন আমি তোকে বিবি বলে স্বীকার করব না। মানে আমরা আসলে, আমার অতটা খেয়াল নেই যে আমি শুনেছি যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। তো উনি তাকে এই শর্ত দেওয়ার পরে এই জাদুবিদ্যা ছেড়ে দেয়। উনি প্রায় 115 বছর জীবিত ছিলেন আলহামদুলিল্লাহ। এবং ওনার আরেকটি বিষয় ছিল যে উনি জন্মের সময় 6টি দাঁত নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, এবং যখন মারা যায় 2টি দাঁত নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, 2টি অথবা 3-4 হবে, এরকমই আর বেশি না, দাঁত নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। এবং মারা যাওয়ার সময় তার সেই দাঁতগুলা তার দাঁতের জায়গায় ছিল। আচ্ছা, আমার মনে হয় যে মানুষের বয়স হয়েছে, তারপরে গিয়েছে, অথবা দাঁতের সমস্যা হয়েছে, এরকম কিছু হয়নি। আর আরেকটি বিষয় হলো ওনার সাথে অনেকগুলা চাবি থাকতো। মানে তার এক সময় তার স্বামী মারা যায়, সংসার ছোট হয়ে যায়, তিনিও সবার থেকে আলাদা হয়ে যায়, একলা ঘরে থাকতো, কিন্তু তার সাথে অনেকগুলো চাবি থাকতো। যদি কখনো তাকে জিজ্ঞেস করতাম যে বরং এগুলা কিসের চাবি, তো তিনি এরকম কোনো রেসপন্স করতো না, বা তিনি বলতো যে এগুলো এমনি, তিনি বলতো না। কিন্তু উনি অনেক ভালো একজন ব্যক্তি ছিলেন। উনি পরবর্তীতে এগুলা সব ছেড়ে দেয়, এবং ওনাকে যদি কখনো জিজ্ঞেস করা হতো এগুলা কিসের চাবি, বলতো যে এগুলা গোপন সিন্ধুকের চাবি, আমার কাছে একজন রেখে গেছে। কে রেখে গিয়েছে সেটা তিনি বলতেন না। এবং এটাও শুনেছি পরিবার অথবা আমার মায়ের ফ্যামিলির অনেকের মুখ থেকে যে ওনার সাথে নাকি 1 কোটি দেবতা ছিলেন, বেশিরভাগ ছিল হিন্দু। উনি গরুর গোশ যদি খেতেন কোনোদিন, তাহলে ওনা অনেক শাস্তি দিতেন, তারপর উনি গরুর গোশ খেতে পারতেন না। তার সাথে বেশিরভাগ যেই জিনগুলা ছিল বা অপয়া আত্মাগুলা ছিল, ওগুলা বেশিরভাগই ছিল হিন্দু, আর মুসলমান খুব কমই ছিল। তার সাথে 1 কোটি দেবতা ছিল, উনি এটি বলতেন। তো আমার কাছে আরো কিছু ঘটনা আছে, যদি ভালো লাগে আমার ঘটনাটা যদি সিলেক্ট হয় আমাকে SMS করে জানিয়ে দিবেন, এবং ইনশাল্লাহ আমি পরবর্তীতে আরো কিছু ঘটনা শেয়ার করব। আর ভালো থাকবেন সবাই, এই দোয়াই করি। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক, আমি রাসেল আছি আপনাদের সঙ্গে। শুনছেন 222তম এপিসোড, এবং আজকে এই ছিল আমাদের আয়োজন। জানি না কতটুকু আনন্দ দিতে পেরেছি। অনেকগুলো ইমেল আমরা আজকে পড়েছি, এবং অডিও ক্লিপ তো প্রতি সপ্তাহেই রাখি। যাই হোক, কোনো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আজকের মতো বিদায় নিচ্ছি। Bhoot FM. The night comes alive with Grameenphone.